গ্রামের নাম ডোবাডিহি। বেশ প্রাণবন্ত জায়গায় ডোবাডিহি। একবার গেলে আর ফিরে আসতে মন চায় না সহজে। কিন্তু ওই রকম এক সহজ সরল মানুষ ঘেরা জায়গাটাতেও বিপত্তি নেমে আসে মাঝে মধ্যে। পাহাড়ি এলাকা, এমনিতে ভয়ঙ্কর বিপদ সংকট, নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আরো 5টা ঝুট ঝামেলা লেগেই থাকে হামেশাই। কথায় বলে না, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, এই ডোবাডিহিও ঠিক তেমনটাই, সুন্দর এবং সাথে সাথে বেশ ভয়ঙ্কর। ইদানিং ডোবাডিহির লোকেদের এক মহা কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং যার গতি প্রকৃতি দেখে প্রকৃতি সৃষ্ট কিংবা মনুষ্য সৃষ্ট কোনো সমস্যা বলেও তা মনে হচ্ছে না এমনিতেই। আচ্ছা, এই গল্পের মূল চরিত্র দৃষ্টিকোণ থেকেই শোনা যাক ঘটনাটাকে। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু রয়েছি তোমাদের সাথে আমাদের চ্যানেলের সকল গল্প শুনতে। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজকে তোমরা শুনতে চলেছ মানস কুমার কর্মকারের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, ডোবাডিহির নিশি। কি আছে এই ডোবাডিহি গ্রামটাতে জানতে হলে শুনতে হবে আজকের এই গল্পটি। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি গল্পে চলে যাব। অক্টোবর। গত কয়েকদিনের পরিশ্রম আমার সার্থক হয়েছে বলা যায়। ডোবাডিহির ঘটনার ইনভেস্টিগেশনের অনুমতি আমি পেয়েছি। আমাদের এই ছোটখাটো প্রাইভেট ডিটেকটিভদের মাঝে মধ্যে এরকম বড় সড়ো কোনো কেসে কাজ করতে হলে বেশ কাঠখড় পোড়াতে হয়। সতীশবাবু দেখছেন এই ব্যাপারটা, তাই কিছুটা রক্ষা। যাই হোক, আজ আর বেশি লিখছি না। ভরসা তো আছে কাল ডোবাডিহি পৌঁছে বেশ কিছু নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো বলে। তারপর দেখা যাক কি এমন জটিলতার বিষয় আছে ব্যাপারটায় যে এতজন দুধে পুলিশ আর গোয়েন্দা মিলেও কেসটাকে বাগে আনতে পারছে না। রহস্যময় ভাবে একের পর এক মহিলা, হ্যাঁ, শুধুমাত্র অল্প বয়স্ক মহিলারাই প্রথমে গায়েব ও পরে নৃশংসভাবে খুন হয়ে চলেছে ওই ডোবাডিহিতে। লেখা আজকের মতো শেষ করব ভেবেছিলাম, কিন্তু না, এই সবই গল্পের শুরু। এখন থেকে এতটা সাসপেন্সে রেখে তোমাদের কষ্ট দেওয়া ব্যাপারটা ঠিক হবে না। কিছুটা বলে রাখি তোমাদের এই ডোবাডিহিতে ঘটে চলা এই নারকীয় ঘটনার সম্বন্ধে। আশা করি আমাদের পুলিশ মহলের তৎপরতায় এই ঘটনা খুব বেশি লোক জেনে থাকবে না, আর এরকমটা না করলেও যে নয়। এই ঘটনা সকলের কাছে প্রকাশিত হতে পারলে এই পুলিশের উপর থেকে সাধারণ মানুষের আস্থা আর কিছু অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না। সংক্ষিপ্তকারে বললে ঘটনাটা দাঁড়ায় কিছুটা এইরকম। পালা করে মাস 2বার গ্রামে ঠিক 15 দিন অন্তর অন্তর এক এক করে যুবতী মেয়ে গায়েব হয়ে চলেছে। প্রতি ক্ষেত্রেই গায়েব হওয়ার সামনের 1 সপ্তাহ পর্যন্ত ওই মেয়েদের কিছুই হদিশ পাওয়া যায় না, এবং অপহরণের ঠিক সপ্তাহ কাটার পরে গায়েব হওয়া ওই যুবতীদের উলঙ্গ খণ্ড খণ্ড কাঁটা মৃতদেহ গ্রামের র্যান্ডম জায়গায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনা মোটামুটি এই একই রকমের। গত কয়েক মাসে এরকম অপহরণ ও পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে 5টার মতো। ওই গোপনীয়তার ব্যাপারটার কারণেই হাতে অবশ্য কিছু ছবি বা ওই জাতীয় কিছুর প্রাপ্তি হয়নি। ঘটনাটাও যা জানা গেছে তা লোকমুখেই জানা, অফিসিয়ালি ভাবে এখনো কিছুই জানা যায়নি। অর্থাৎ এই খুনগুলো সমাধান না করে এখনই পুলিশ এই খবর কোনোভাবেই প্রকাশ্যে আনতে চায় না। এদিকে গত 1.5 মাস বেশি সময় ধরে চলে আসছে ওদের ইনভেস্টিগেশন। পুলিশকেও তো এই ব্যাপারটায় কিছু সদ্গতি করতে দেখা যাচ্ছে না। সপ্তাহের পর সপ্তাহ ধরে শুধুই হাবুডুবুই খেয়ে চলেছে সকলে। আর কি করা, নিজ দায়িত্বে ঝাঁপিয়ে পড়লাম। আমি ডোবাডিহিতে ঘটে চলা সমস্ত ঘটনাই জানি এবং পুলিশের যথাসাধ্য সাহায্য করতে চাই এই কেসটার বিষয়টায়। এই বলে উপর মহলে মেল করে বসলাম। আজ সতীশবাবুর আন্ডারে এই কেস থাকায় আমার একসাথে কাজ করার প্রপোজালে সম্মতি পেয়ে গেলাম তখনই। যদিও তখন আমি জানতাম না এই কেস সতীশবাবুর আন্ডারেই ছিল।
যাই হোক, এই হলো মূল ঘটনা অর্থাৎ কেস, এবং এইভাবেই আমার এই কেসের সঙ্গে জড়িয়ে পড়া। 1 নভেম্বর। প্রতিদিনের মতোই রাতে বিছানায় যাবার আগে ডায়েরি লিখছি। হ্যাঁ, বলতেই হয় বেশ কাটলো আজকের দিনটা। গেস্ট হাউসে এসে প্রথমেই দেখা পেয়ে গেলাম সতীশবাবুর। এই যে গোয়েন্দা মশাই, ওয়েলকাম 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 ইন আওয়ার জুরাসিক পার্ক। জুরাসিক পার্ক? তা কত গন্ডা ডাইনোসর পুষে রেখেছেন শুনি আপনি? এইখানে ডাইনোসর তো আমরাই হতে চলেছি মশাই। গত 1 মাসে মাথার চুল ছিঁড়ে ফেলেও এ কেসের কিছুমাত্র কুলকিনারা পাওয়া গেল না। বলছি জয়ন্ত, আর কিছুদিন এরকম চলতে থাকলে এ কেস আর কিছুদিনের মধ্যে সলভ না হলে তো আমার এই চাকরি এই বুড়ো বয়সে এসে বিলুপ্ত হয়ে পড়বে। ওই ডাইনোসরদের মতোই। এরপর বেশ খানিকটা সময় চলে গেল আমার গেস্ট হাউসে পুরোপুরি শিফট হতে হতে। তারপর এটা ওটা করতে করতে কখন যে দুপুর পার হয়ে ঝুপ করেই আধার নেমে এলো তা প্রায় খেয়ালই করা গেল না। এই গেস্ট হাউসে, অর্থাৎ যেখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, ওতে বেশ কয়েকটা ঘর থাকলেও আমারটা ছাড়া বাকি সবকটাই পরিত্যক্ত। সতীশবাবু থাকেন থানার কোয়ার্টারে। আমার জন্যই বিশেষ করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা। গ্রাম্য এলাকা, এখানে হোটেল ফোটেলের কোনো রকম অস্তিত্ব নেই। এতদিন এটাও পড়েছিল বন্ধ হয়ে। বলা যায় আমার আগমনের কারণেই জীবন্ত হয়ে উঠেছে এই মৃতপ্রায় গেস্ট হাউসটা। খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান সবকিছুরই সুব্যবস্থা আছে এই গেস্ট হাউসে। খাওয়া দাওয়ার প্রস্তুত, আর আমার এটা সেটা 5 মাস খাটার জন্য মোহর আর জগদীশ এক স্বামী স্ত্রী দ্বয়কে কাজে রাখা হয়েছে। বেশ আলাপি মানুষ এই স্বামী স্ত্রী দ্বয়। আমার আজই আসা এই ডোবাদিহি, কিন্তু ওদের কথাবার্তায় তা বোঝা দেয়। এত আদর আপ্যায়ন, যেন কতদিনের চেনা আমি ওদের। বিকেল পর্যন্ত এখানে গেস্ট হাউসেই ছিলেন সতীশবাবু। না বললেই নয়, ভদ্রলোক রীতিমতো সাহায্য করেছেন শিফট হতে। আর কদিন পরেই দেখা আমাদের। তাও 4-5 বছর তো হবে। সব মিলিয়ে বেশ কেটেছেই আজকের দিনটা। ওনার আরও কিছুক্ষণ হয়তো থাকার ইচ্ছেও ছিল, কিন্তু একটা জরুরি কাজে ডাক পড়তেই বিদায় নিতে হলো ভদ্রলোককে। সন্ধে করে সতীশবাবু আমার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে প্রস্থান করলেন। বলে গেলেন, আমার এই গত মাসে করা সমস্ত কিছুর একটা কপি দিয়ে গেলাম তোমায়, একবার চোখ বুলিয়ে নিও, তোমার কিছু সুবিধা হতে পারে তাতে। আর হ্যাঁ, একটা কথা, এরকম সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় রাতে কোনো মতেই ঘরের বাইরে বেরিও না, বুঝলে? ওই প্রধান ব্যাপারটা ছাড়াও কিন্তু এদিকটায় জঙ্গলি জীবজন্তুরও বেশ উপদ্রব আছে। সতীশবাবু বিদায় নেওয়ার পর বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এই কিছু আগে কেস ফাইলটা খুলে বসলাম। অন্তত বেসিক ব্যাপারটা জানা গেল। আরো একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হবে না আমাকে। এভাবে সময়ের কিছুটা তো অন্তত সাশ্রয় তো হবেই। না, কাগজপত্র দেখে বুঝলাম সতীশবাবুর তদন্ত বেশ ভালো মতোই করেছেন। কেস সাজানোর ফাঁক পেলাম না কোনোখানে। আসলে কেসটাই কেমন আনকোড়া রকমের। ঘটনার পর্যায়ক্রম দেখে তো মাঝে মাঝে মনে হয় এটা সত্যিই কোনো বাস্তব কেস, তো একেবারে টিপিক্যাল অ্যাভারেজে কোনো ভূতের গল্প কিংবা হলিউডের সাইকো মার্কা কোনো মানুষের নির্মিত ফিল্মের প্লটের মতো কেসের গড়ন। আমাদের কলকাতায় হলেও মানা যেত এসব, কিন্তু এই ঘটনা এই গ্রামে আমি নিশ্চিত কেউ বা কারা নিশ্চয়ই এই কেসের অতি প্রাকৃতিক এলিমেন্টটিকে জেনে বুঝেই অ্যাড করেছে এতে। পাহাড়ি গ্রামের এই সাদাসিধে লোকগুলোর কাছে ব্যাপারটাকে ভুতুড়ে কিংবা অপদেবতা ঘটিত কোনো বিষয়ে আখ্যা দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। আসলে প্রকৃতপক্ষে এটা সাইকোপ্যাথ কোনো মানুষের ঘটানো সিরিয়াল কিলিং এরই ঘটনা। হ্যাঁ, কলকাতায় বসে ঠিক যেমনটা শুনেছিলাম ঘটনা প্রকৃতপক্ষেই ওটাই। সবিস্তরের রিপোর্ট পড়ে গায়েব হওয়া ও ওই রকম নৃশংসভাবে খুনের সাথে আরেকটা মিল দেখতে পেলাম এই খুনগুলোর মধ্যে। যে সবটা অপহরণের ঘটনায় ঘটেছে ঠিক প্রমাণ পক্ষকালে, মানে প্রত্যেক ভরা অমাবস্যায় ও পূর্ণিমায়। এবং বাকি যা কিছু যা আমি জানতে পেরেছি আপাতত, তার মোটামুটি সবই তোমরা জানো। গত কয়েক মাসে মোট 6 জন মারা পড়েছে।
এবং প্রত্যেকেরই বয়স ওই 20 থেকে 30-এর কোটায় হবে এবং প্রত্যেকেই অবিবাহিত। স্থানীয়দের দাবি এ কোনো অতি প্রাকৃতিক শক্তির কাণ্ড, অর্থাৎ আমরা গোটা বাংলা যাকে ভূত বলে ভয় পেয়ে থাকি, হ্যাঁ, ওরকমই কিছু কারণেই ঘটে চলেছে এই সমস্ত বিষয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই যে গ্রামবাসীরা এইসবের জন্য সরকারকেই দায়ী করছে। এই গ্রামের সদরতলা নামক কোনো এক জায়গায় গাছ কেটে রাস্তা বানানোর জন্যই নাকি এই সব বিপত্তি নেমে এসেছে এই গ্রামের মানুষজনদের উপর। 2রা নভেম্বর, ডোবাডিহিতে প্রথম দিনটা তো এই নতুন জায়গায় নিজেকে গুছিয়ে নিতে নিতেই কেটে গিয়েছিল। হ্যাঁ, তবে আজ দ্বিতীয় দিনে কাজ বেশ কিছুটা অগ্রসর হতে পেরেছে। পুলিশ ফাইল ঢুঁ মেরে আর বাকিটা সতীশবাবুর মুখ শুনে কেসের প্রায় 90% বুঝে গেছি বেশ ভালো মতোই। হ্যাঁ, 2জন সাসপেক্টও খুঁজে পেয়েছি নতুন করে। সতীশবাবুকে সে কথা বলতে উনিও আগ্রহ দেখিয়েছেন ব্যাপারটা। ওনারও নাকি একসময় সন্দেহ হয়েছিল ওই 2জনের উপর, কিন্তু গ্রামের গণ্যমান্য প্রভাবশালী লোক হওয়ায় এবং প্রমাণের অভাবে অ্যাকশন সেরকম ভাবে নেওয়া হয়ে ওঠেনি। এমনকি এই একই কারণে কেস ফাইল পর্যন্ত ওই 2 ভদ্রলোকের নাম ওঠানো হয়নি। আমি একবার দেখা করতে চাই, বিশেষ করে ওই মুখার্জি মশাই লোকটির সাথে। বললে তো বললে, ওই থেকে থেকে ওই মুখার্জি বাবু নামটাই। জয়ন্ত, ওই মানুষটাকে এখন আপাতত তুলেই রাখো বরঞ্চ, বুঝলে? বিশেষ করে পুলিশ কিংবা ওই স্থানীয় ব্যক্তিদের উপর ভদ্রলোকের বিতৃষ্ণার যেরকম নিদর্শন দেখেছি, কোনো ঠোস প্রমাণ কিংবা ঠোস কোনো কারণ ছাড়া ওর সাথে কথা বলতে যাওয়াটা নিতান্তই বোকামি হবে। আর তাছাড়া আমার মনেও হয় না যে উনি এসবের পিছনে আছেন বলে। হ্যাঁ, এক সময় তোমার মতোই আমিও সন্দেহ করেছিলাম ভদ্রলোককে, কিন্তু ওই সন্দেহই করা, প্রমাণ কিছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে। শেষ পর্যন্ত কথা হলো আজ বিকেলের দিকে সাধারণ কথাবার্তা বলার জন্য হলেও অন্তত যাব একবার ওই মুখুর্জি মশাইয়ের বাড়ির কাছে। আমি হাজার সন্দেহ করলেও ওনাকে তা জানাবো কেন? গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি হিসাবে শুধুমাত্র ঘটনা সমস্ত সব বিস্তরে জানার জন্যই আসা। এরকম একটা ভাব দেখিয়ে কথাবার্তা চালিয়ে যেতে হবে। ওনাকে যে আমি সাসপেক্ট হিসেবে কল্পনা করছি, এ কথা প্রকাশেরই বা কি দরকার? সতীশবাবুর ওনাকে নির্দোষ বলে মনে হতো কি? একবার বাজিয়ে দেখতে দোষ কোথায়? দুপুরে মোহরের হাতের সুস্বাদু কষা মাংস ভাত খেয়ে বেশ একটু বিশ্রামের পর সূর্যের আলো একটু পড়ে আসলেই বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, ওই মুখুর্জি বাবুকে সাসপেক্ট ভেবে নেওয়ার কারণটা তো বলাই হয়নি তোমাদের। অনেকে তো বুঝেও গেছে ব্যাপারটা। বলেছিলাম না, গ্রামবাসীদের কোনো কারণে ধারণা হয়েছে যে ওই মানুষ গায়েব হওয়ার পেছনে সদরতলার গাছ কেটে রাস্তা নির্মাণের এই ঘটনাটাই তাই। এই ধরনের জনক স্বয়ং মুখুর্জি বাবুই। মুখুর্জি বাবুই বলা যেতে পারে এই গ্রামের মাথা, প্রচন্ড প্রভাবশালী ব্যক্তি। সদরতলার সামনে কালী মন্দিরের প্রধান পুরোহিত এবং গ্রামের আরও এক মাতব্বর জ্যোতির্মোহন বসাকের বন্ধু স্থানীয়। এখানে বলে রাখা ভালো, ওই গাছ যেটা কাটার জন্য এত সব গন্ডগোল শুরু হয়েছে, ওই গাছ ও আশেপাশে সরকারি জায়গা এই জ্যোতির্মোহন বসাকের দখলেই ছিল। হ্যাঁ, রাস্তা তৈরি হওয়ার আগে অবধি। সরকারি রাস্তা তৈরির কারণে ওই দখলকৃত জমি ফিরিয়ে নেয় সরকার, এবং রটনা অনুযায়ী এটাই এইসব অনাসৃষ্টি কাণ্ডের একমাত্র দায়ী ঘটনা। সদরতলা আমার গেস্ট হাউস থেকে কিছু দূরেই অবস্থিত। খুব জোর হেঁটে ওই মিনিট 5 হবে হয়তো। আমি হেঁটেই চলেছি। কালী মন্দিরের পাশে এক ছোট্ট ঘরে থাকেন পূজারী মুখুর্জি বাবু। বাড়ির সামনে গলা ফাটিয়ে বেশ খানিকক্ষণ চিৎকারের পরও কারো সাড়া না পেয়ে বসেই পড়লাম পাশেই। ভদ্রলোক বাড়িতে নেই এখন। এসেছি যখন কিছুক্ষণ অপেক্ষা না করে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। বসে আনমনেই একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। হঠাৎ এক গুরুগম্ভীর গলা পেয়ে চমকে যেতে হলো। এই যে এত হাঁক ডাক করছিলে যে, তা কি চাই? আমি আসলে মুখার্জি বাবুর খোঁজ করছিলাম একটু, এই মন্দিরের পূজারী। থাক, অত বলতে হবে না। সাধারণ মুখর্জি বাবু বললেই সবাই এক ডাকে চিনে যায়। এই গ্রামে আমাকে চেনে না এমন কোনো লোক নেই। আমি মুখার্জি বাবু, অতীন্দ্র মুখার্জি।
আর তুমি আমার থেকে বেশ অনেকটাই ছোট হবে। তুমি করেই বলছি। তা বলো, কি দরকার আছে তোমার? ও ও, নমস্কার মুখার্জি বাবু। গ্রামের এই হয়ে চলা মার্ডারগুলো নিয়ে একটু কথা বলার ছিল। মুখার্জি বাবু আমার কথা শুনে বেশ গম্ভীর হয়ে উঠলেন। গলা আরো কিছুটা ভারী করে বলে উঠলেন, তা আপনার পরিচয়? আসলে আমি একজন প্রাইভেট গোয়েন্দা বলতে পারেন। এ বিষয়টা দেখাশোনা করছি আর কি। সতীশ বাবুর হয়ে কাজ করো বুঝি তুমি? আগে না, আমি স্বতন্ত্রই কাজ করি। সতীশ বাবুর মাধ্যমে এই কেসে নিযুক্ত হয়েছি মাত্র। ও সে হরে দরে এক কথাই হলো। তা বলো, কি জানতে চাও? ও রহস্যের সমাধান করা তোমাদের কারোর পক্ষে যদিও সম্ভব হবে না, তাও তুমি হয়তো যেরকমটা শোনার আশা করেছো সেরকমটা কিছুই বলবো না আমি। তবে আমি কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই কুসংস্কারের অবতারণা করছি বলে ভেবো না। আরে না না, কি যে বলেন, আমি তো শুধু। তুমি হয়তো সেরকমই বিশেষভাবে আমার সম্বন্ধে কিছু জেনে থাকুনি বোধ হয়। আমিও এককালে উকিলগিরি করেছি, বেশ নামডাক ছিল সেকালে আমার। তুমি যে নিতান্ত জিজ্ঞাসাবাদের কারণেই আসনি আমার কাছে, তা আমি ভালোই বুঝতে পেরেছি। তোমার সন্দেহ অমূলক। জ্যোতির্মোহন বসাক আমার বন্ধু হতে পারে, এবং শুধুমাত্র ওই কারণেই যে ওর দখল করে রাখা খাস জায়গাগুলোর গাছ কাটার প্রতিবাদে কিংবা ওই ধরনের কিছু কারণে গ্রামবাসীদের মনে অমূলকে কুসংস্কারের বীজ বপন করে থাকছি, এটা ভেবে থাকলে তুমি খুব বড় ভুল ভেবেছো। আমি এই কথার প্রতি উত্তরে কি বলবো ভেবে উঠতে পারলাম না। উনি যখন সবটা বুঝেই ফেলেছেন, মুখার্জি বাবু বলে চললেন, তোমাদের মতো আমিও চাই এই পরিস্থিতি সমাপ্ত হোক, কিন্তু তোমাদের ছকে খেলে খেলা জেতা সম্ভব না। তাহলে তাহলে কেমনভাবে খেলা উচিত হবে বলে মনে করেন আপনি? সেও কথা বলে, অন্তত তোমাকে বলে কিছু লাভ হতে পারে বলে মনে হয় না। এই বিপদ থেকে উদ্ধারের উপায়ের সম্বন্ধে কিছু অস্পষ্ট ধারণা আমার আছে বটে, কিন্তু সেসব বললে তুমি হয়তো তা হেসে উড়িয়ে দেবে। তা একবার চেষ্টা করি দেখুন না। উপায় কি না বলে প্রথমে বলেই দেখুন না সবটা খুলে। দেখি আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লাগে ব্যাপারটা দেখতে। কিছু কিছু যে শুনিনি আমি এ সম্বন্ধে তা নয়, বলি কি, বলুনই না সবটা একবার প্রথম থেকে। সে অনেক কথা। তোমার মতো শহরের শিক্ষিত মানুষের সেসবের এক শিখিও বিশ্বাস হবে না বলে আমার মনে হয়। দেখুন, আমার বিশ্বাস করা কিংবা না করার এতে কিছুই যায় আসে না। আমি যেমন এই সমস্ত অলক্ষণে ঘটনার সমাপ্তি চাই, সেরকম আপনিও চান নিশ্চয়ই। আর আমরা যখন আমাদের রাস্তায় চলে এসে এই কেসের সমাধান করতে অক্ষম হব, এ আপনি জানেনই যখন, তাহলে আপনার কি উচিত নয় যে আমাদের এই কেসের সমাধানের সঠিক রাস্তাটা বাতিল দেওয়া? বেশ বেশ, তোমার হাতে বেশ কিছুটা সময় আছে তো নিশ্চয়ই। চলো চলো, মন্দিরে গিয়ে বসা যাক। সূর্য ডুবছে, বেশ অনেকক্ষণ হলো। এখন এরকম বাইরে খোলা আকাশের নিচে বসাটা ঠিক হবে না। দিন তো প্রায় শেষ হয়েই এলো। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মায়ের মূর্তি দেখে আমাকে বেশ শিহরিত হতে হলো। একটা জিনিস লক্ষ্য করলাম, কেমন একটা শান্ত, কেমন একটা আলাদা ভাব লক্ষ্য করা যাচ্ছিল যেন সর্বত্র। অন্য সব জায়গায় যেরকমটা দেখে আমরা বড় হয়েছি, অর্থাৎ কালী মূর্তি মানেই মায়ের পদতলে শয়িত থাকবে শিবশঙ্কর, আর উপরে জিভ কেটে দাঁড়িয়ে থাকা মা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করলাম। মা এখানে জিভ না কেটেই প্রকট, এবং মহেশ্বরকেও লক্ষ্য করা গেল না পদতলে। অজান্তে কখন আমার হাত দুটো জড়ো হয়ে আসলো তা খেয়াল করতে পারলাম না। সদ্য পুজো সম্পূর্ণ হয়েছে, ধুনোর গন্ধে মম করছে আশপাশ। আমরা পাশের পড়ে থাকা দুটো চটের আসন টেনে নিয়ে বসলাম মায়ের পদতলে। একটু ভেবে বলতে শুরু করলেন মুখার্জি বাবু। আমি যদিও ভেবেই নিয়েছিলাম অবিশ্বাস্য আজগুবি রকমের কিছু একটা বলবেন ভদ্রলোক, তাও শুনেই দেখি না। গ্রামের সকলের কি দৃষ্টিভঙ্গি এই লোক গায়েব হওয়ার ব্যাপারটা নিয়ে।
সেটার উপর আমার একটু জানা দরকার। গত শ্রাবণের কথা। এর আগে আমাদের এই গ্রামে নিজের নিতান্ত ছাপোষা ধারায় জীবনযাপন করে চলেছিল, যতদিন পর্যন্ত ওই সরকারের থেকে গ্রামের রাস্তা সংস্কারের নামে সদরতলার ওই বট গাছটাকে কাটা না হলো, ঠিক ততদিনই। মাফ করবেন, কিন্তু এই গাছ কাটা আর এই লোক গায়েব হয়ে চলার মধ্যে যোগসূত্রটা ঠিক কি? যোগসূত্র না হে, এই গাছ কাটাই যে সূত্রপাত সমস্ত ঘটনার। কিভাবে? হ্যাঁ, সে কথাই বলছিলাম, অনেক কাল আগের কথা। আজ যাকে আমরা নিশি বলে ডাকি, ওর নাম ছিল আসলে সুজাতা, সুজাতা নন্দী। গ্রামের এক ছোট পরিবারের ঘর কোনো এক বউ ছিল এ সুজাতা। ইয়ে মানে? বুঝলাম, তুমি এই নিশির ব্যাপারটাও জানো না সেরকম ভাবে। কি শোনোই নি আদেও? তোমরা এই গোয়েন্দা পুলিশেরা যদি গ্রামবাসীদের সাথে সেরকম ভাবে মিশতে, তাহলে হয়তো জানতে পারতে। ডোবাদিহির প্রতি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে এক অপার্থিব সুরেলা কণ্ঠে নিশির ডাকের মতোই এক ডাক শোনা যায়। যার দিন ঘনিয়ে আসে সেই শুনতে পায় ওই ডাক, এবং ওই ডাক যার উদ্দেশ্যে ডাকা হয় তাকে আটকে রাখার সাধ্য আর কারোর থাকে না। এইসব তো সাধারণ কথাবার্তা। কি নিশির ডাক সম্বন্ধে এই কথাগুলো তো অন্তত জানাই আছে নিশ্চয়ই। ছেলেবেলার গল্পে বাড়ির বড়দের কাছ থেকে নিশি, নিশির ডাক এই সম্বন্ধে শুনে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের গ্রামে যেটার আবির্ভাব হয়েছে ওটা একেবারে নিশি না হলেও এটা ওই ধরনেরই কিছু। মানে মানে আপনি বলতে চাইছেন এই গ্রামে মাসে 2 বার ওই নিশি শুধুমাত্র যুবতী মেয়েদের উদ্দেশ্যেই ডেকে চলেছে, আর মেয়েরাও অমনি ওর ডাকে সাড়া দিয়ে ঝাঁকে ঝাঁকে গায়েব হয়ে চলেছে? হ্যাঁ, জানতাম তুমি এসব হেসেই উড়িয়ে দেবে। তোমার কাছে এসব গল্প, কুসংস্কার, কিন্তু তোমার কাছে হলেও আমাদের নয়, আমাদের এই গ্রামবাসীদের কাছে এই হচ্ছে চরম বাস্তব। হ্যাঁ, তুমি জানতে চেয়েছিলে না হয় বিপদ থেকে বার হবার উপায়। না, তা আমারও ঠিক জানা নেই, তবে এই রাস্তার মাঝে ঠিক আগের জায়গাতেই ওই বট গাছ যদি কোনোভাবে লাগানো যায় আবারও, এবং কিছু পুজো আর্চা যদি করা যায়, তাহলে যদি এই পরিস্থিতির কিছু একটা উন্নতি সাধন হয়। এরপর আর কোনো কথাবার্তা হয়নি ভদ্রলোকের সাথে। যেভাবে উঠে গেলেন উনি, ওই ভদ্রলোক আর দ্বিতীয়বারের জন্য কথা বলবার সাহস হলো না আমার। এরপর আর বিশেষ কিছুই হয়নি আজ। গ্রামের এক দোকানে চা খেয়ে সোজা এই গেস্ট হাউসে ঢুকেছি। এই লেখা শেষ করে সতীশবাবুকে ফোন দেব, ওনার সাথে আজকের বিষয়টা নিয়ে কথা বলা দরকার। 3রা নভেম্বর। আজ বেশ ব্যস্ততার সাথেই কাটলো দিনটা। হ্যাঁ, কাল বলেছিলাম না লেখা শেষ করে সতীশবাবুকে ফোন করব। তো ফোনে যা জানলাম, মুখার্জি বাবু বলেছেন সত্যই। গ্রামের লোকের ধারণা নাকি ঠিক এমনটাই। এরপর মুখার্জি বাবুর শেষ না করা গল্পের ইতি টানেন সতীশবাবু নিজেই। এই গল্প আমারও শোনা আছে। কোনো এক কালে কি যেন বললে, ওই হ্যাঁ, ওই সুজাতা নামে এক মহিলা বাস করতো এই গ্রামে। এই গ্রামে গঞ্জে প্রায়শই যেরকমটা হয়ে থাকে আর কি, ঘরে ঘরে ওই পরকীয়া সমস্যা। স্বামীর এক অল্প বয়সী প্রতিবেশীর সাথে পরকীয়ার জ্বালায় বেশ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ভদ্রমহিলা। এও শোনা যায় নাকি বেশ কয়েকবার আত্মহত্যা করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন উনি। ক্রমাগত স্বামীর সঙ্গে অশান্তিতে মানসিকভাবে একবার অসুস্থ হয়ে পড়েন মহিলা। এরপর থেকে কোনো যুবতী মহিলাকেই দু চোখে দেখতে পারতেন না। আর এই ঘটনার সমকক্ষে বেশ কাকতালীয় ভাবেই পরবর্তী কয়েক মাসের মধ্যেই এই গ্রামে বেশ কিছু যুবতী মেয়ে এক এক করে নিরুদ্দেশ হতে শুরু করে। 2-1 দিন নিখোঁজ থাকার পর হঠাৎই একদিন ওই নিরুদ্দেশ হয়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত গ্রামের বিভিন্ন জায়গায়। এভাবে প্রায় 5-6 জনকে প্রথমে নিরুদ্দেশ ও পরে মেরে ফেলে রেখে গিয়েছিল ওই সুজাতা।
জানি না, তারপর গ্রামের লোকেরা অন্তত বলে তো এরকমটাই। বলেন কি? এ তো সম্পূর্ণ বর্তমানে ঘটে চলা ঘটনার মতোই কাণ্ড কারখানা। আচ্ছা, এই অতীতে ঘটা ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়? মানে পুলিশ পুলিশ ফাইলের কথা বলছো কি? না না, ওরকম কোনো হদিশ পাওয়া যায়নি। আমি কি আর না খোঁজ করে দেখেছি গো? যে ঘটনা আদেও ঘটেইনি কোনোদিন, তার ফাইল কি করে খুঁজে পাওয়া যেতে পারে বলো তো? জয়ন্ত, যাই করো, যেদিকেই যাও না কেন, এই কেসে তুমি নিশ্চিত ডেড এন্ডের সম্মুখীন হবেই। শেষ পর্যন্ত সতীশবাবু আর মুখার্জিবাবুর কাছ থেকে শুনে এটাই বোঝা গেল যে গ্রামের লোকেরা ওই সুজাতা নামের মহিলার নামে যে ঘটনা জুড়ে দিতে চাইছে, ওই ঘটনার সাথে এখন বর্তমানে ডোবাদিহিতে ঘটে চলা ঘটনার বেশ মিল বর্তমান। শুধু মিলই বা কেন, একেবারে সিমলারই এই দুই ঘটনা। এই দুইয়ের মধ্যে শুধু পার্থক্য এই যে সময়কালের। এরপর সেরমভাবে বলার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি আজ। থানার কেস ফাইল ঘাটাঘাটি করেই কেটে গেছে দিনের বেশ অনেকটা ভাগ। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এত খাটাখাটনির পরেও সেরম আশার আলো কিছুই দেখতে পাইনি, অন্তত এখনো পর্যন্ত নয়। 4 নভেম্বর। না, আজ কিছুটা ফাইনালি অগ্রসর হতে পেরেছি কেসটায়। কাল থানায় ওই সুজাতা নন্দীর কেস ফাইলটা খুঁজে হয়রান হয়ে গেলেও একটা বেলা সম্পূর্ণ ওর পিছনে লাগিয়ে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি শেষ পর্যন্ত। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। সতীশবাবু ঠিকই হয়তো বলেছিলেন, সুজাতা দেবীর ঘটনাটা আদৌ বাস্তবিক নয়, নিতান্তই কাল্পনিক মন করা ঘটনা হবে। কিন্তু কি মনে হলো, জিনিসটাকে আরো কিছুটা সময় নিয়ে খুঁজে দেখলে দোষটা কোথায়? যেমন ভাবা তেমনই কাজ। সকালে চা খেয়ে লেগে পড়লাম কাজে। পুরনো কেস ফাইলের অনেক অংশই অব্যবস্থার দরুন রুই ও ইঁদুরে নষ্ট হয়েছে। আর যা বাকি আছে, যা আস্ত আছে, ওগুলোর মধ্যে যদি কোনোভাবে খুঁজে পাওয়া যায়ও থাকে, শেষ পর্যন্ত আজকে শ্রম পণ্ড হলো ঠিক বলা গেল না। 1 থেকে 2 ঘন্টা খোঁজাখুঁজির পরই অবিশ্বাস্যভাবেই পেয়ে গেলাম কাঙ্ক্ষিত বস্তুটাকে, এবং এর সাথেই ভালোভাবে বুঝে গেলাম কেন শত খোঁজার পর আমি ও সতীশবাবু কেউই এই সুজাতা নন্দীর নামে কোনো কেস ফাইল খুঁজে পাইনি। আসলে হয়েছে কি, সুজাতার সাথে হওয়া ঘটনাটা বাস্তব হলেও যার সাথে ঘটেছিল তার নাম আসলে কাগজ কলমে সুজাতা ছিলই না। যাকে সম্পূর্ণ গ্রাম সুজাতা নামে চিনত, তার আসল নাম অর্থাৎ কাগজ কলমের নাম ছিল একদমই ভিন্ন। সুজাতার ডাক নাম হলেও ওনার প্রকৃত নাম ছিল অপর্ণা। আজ সমস্ত উপলব্ধ কেস ফাইল ঘাটার পরও যখন কিছু হাতে লাগলো না আমার, আমি আনমনেই একটা র্যান্ডম ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম। আনমনেই চোখ বোলাতে বোলাতে খেয়াল হলো ফাইলের কথাগুলো লেখা ঘটনাগুলো কেমন যেন চেনা চেনা লাগছে। এরপরে আর 2 4 করতে আমার আর খুব একটা বেশি সময় লাগেনি। একটা ব্যাপার তো পরিষ্কার সতীশবাবু, গ্রামবাসীদের মুখে শোনা ঘটনাটা আসলেই বাস্তব, আদৌ কাল্পনিক কোনো ঘটনা নয়। হ্যাঁ, তাই তো দেখছি এখন। তবে জয়ন্ত, এতে কিছুই প্রমাণ হয় না। গ্রামবাসীদের এই কেসেতে আজগুবি ভৌতিক যোগ কি এখন তুমি সত্য বলে মেনে নিচ্ছ নাকি? মানে এরকমটা কি ভাবছো? না, ওসব কথা মেনে অবশ্য আমিও নিইনি। ঘটনা বাস্তবিক, কিন্তু কারো চালাকির কারণে কিংবা গ্রামের লোকেদের অশিক্ষার কারণেই বর্তমানে এটা এরকম এক হাস্যকর রূপ ধারণ করেছে। এরপর আর লেখার মতো সেরম উল্লেখযোগ্য কিছু ঘটেনি। নতুন করে নিজের মতো করে সাজাতে হবে ঘটনাটাকে। দেখতে হবে এইসব ঘটনা ঘটার মোটিভ এই গ্রামের আর কার কার থাকতে পারে, এবং এই ঘটনায় মুখার্জি বাবু ও জ্যোতির্মোহন বসাকের ইনভলভের ব্যাপারটাও ভালো করে খতিয়ে দেখা দরকার। 5 নভেম্বর। মুখার্জির মুখে সবই শুনলাম। তোমাকে নিযুক্ত করা হয়েছে মার্ডার মিস্ট্রি সমাধানের উদ্দেশ্যে। তা আমার কাছে কি ভেবে আসা হলো শুনি। তুমি কি মনে করো ওই এক টুকরো জমি হাতছাড়া হওয়ার জন্য আমি পাগল প্রায় হয়ে বিদ্রোহ ঘোষণা করেছি? আমি একে একে গ্রামের যুবতী মেয়েদের গায়েব করে হত্যা করে চলেছি? তুমি কি মনে করো আমার এই এত জমি জমা থাকতে ওই এক চুল জমির জন্য আমি এত কিছু করে বেড়াবো?
সবকিছু যখন জেনেই গেছেন আর রাগ ঢাক করেই বা কি লাভ? হ্যাঁ, বেড়াতেই পারেন আপনি এত কিছু করে। আপনার মতো গণ্যমান্য এক ব্যক্তির কাছ থেকে সরকার থেকে ওই জোরপূর্বক ওই জমিটা কেড়ে নেওয়ায় সত্যি করে বলুন তো, মানে কিছুটা তো অন্তত ইগোয় আঘাত লেগেছিল অবশ্যই আপনার। আর তাছাড়া এই তো সবে আমার এই গ্রামে আসা, ধৈর্য ধরুন আর কদিন, দেখবেন সব জট কিভাবে সোজা করে ফেলেছি। এরপর জ্যোতিমোহন বাবু আর কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু বাড়ির অন্দরমহল থেকে এক বৃদ্ধার কণ্ঠস্বর পাওয়া গেল। কথা থামালেন ভদ্রলোক। কি রে জ্যোতি, কে কে এসেছে রে? কার সাথে কথা বলছিস? কণ্ঠ অনুসরণ করে দেখি এক বৃদ্ধা, কমসে কম 70-80 তো হবেই বয়স। যুবুথুবু হয়ে এক হাতে লাঠি ধরে এগিয়ে আসছেন এদিকেই। মা, তুমি উঠে এলে কেন বলো তো? আরে ওই সরকারি এক গোয়েন্দার কথা বলেছিলাম না সন্ধেবেলায়, মনে নেই? ওই উনি এসেছেন। ও, উনি উনি এসেছেন বুঝি? এরপর বৃদ্ধা ঠিক একেবারে আমার নাকের ডগায় এসে পৌঁছালেন। চোখের এক পাশে দড়ি বাঁধা চশমাটা খুলে কাপড়ের খোঁটটা দিয়ে কাঁচ দুটোকে পরিষ্কার করে পুনরায় ওঠাকে চোখে লাগিয়ে বেশ ভালো করে পর্যবেক্ষণ করলেন আমাকে। এক পর্যায়ে তো মনে হচ্ছিল যে আদেও আমি গোয়েন্দা তো, আমার বদলে কোনোভাবে ওই বৃদ্ধাই গোয়েন্দা হয়ে থাকবে না তো। অবাক করা ব্যাপার। কেবল দেখেই গেলেন বৃদ্ধা, মুখে কিছুমাত্র কথা বললেন না। আমার কেমন একটা যেন লাগছিল। সৌজন্য দেখাতে আমি হেসে উঠলাম, কেমন আছেন? কিন্তু এবারও ওনার হাবভাবে বেশ অবাক হতে হলো। কোনো কথা না বলে যেমনটা এসেছিলেন ঠিক তেমনটাই ঘর থেকে প্রস্থান করলেন। কিছু মনে করো না, বয়স হওয়ার সাথে সাথেই উনি কেমন যেন একটু হয়ে গেছেন। এরকম অদ্ভুতই ব্যবহার করে থাকেন সব সময়। আমি পুনরায় আমার কথা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু বাধা পড়ল। এতক্ষণে আবারও ওই বৃদ্ধার আগমন হয়েছে ঘরে। বাবা, আমি আমি তোমার মায়ের বয়সী, হয়তোবা ঠাকুমার বয়সীও হতে পারি। বাবা, তুমি তুমি শহরে ফিরে যাও, এই গ্রামের আশেপাশেও থেকো না আর একটা দিনও। তোমার তোমার ভালোর জন্যই বলছি বাবা, এখানে থেকে লোকের ভালো করতে গিয়ে শেষে নিজেই না বিপদে পড়ে যাও। আমাদের তো এটাই কাজ, এই কাজে বিপদ তো পদে পদে। না হে, আমি যে বিপদের কথা বলছি তার তার ধারণা মাত্র করতে পারছো না তুমি এখন। বলেই বৃদ্ধা কিছুক্ষণ কেমন যেন মায়া ভরা দৃষ্টিতে চেয়ে থেকে প্রস্থান করলেন ধীর গতিতে। না, যে আশা নিয়ে গিয়েছিলাম জ্যোতির্মোহন বাবুর বাড়িতে, সে আশা পূর্ণ আমার হলো না। এই কথা ও কথায় বেশ দেরি হয়ে গেল এবং জ্যোতির্মোহন বাবুও কাজের দোহাই দিয়ে উঠে পড়লেন। হ্যাঁ, এর মাঝে একবার উঠে হয়তো বা তার মায়ের সাথে কথা বলতেই ঘরে ঢুকে গিয়েছিলেন ভদ্রলোক। এসে উনি শুধুমাত্র বলেছিলেন, মায়ের কথাতে কিছু মনে করো না। সত্যি কথা বলতে কি, তুমি কিংবা তোমাদের সরকারি কোনো লোকের ওপর বিন্দুমাত্র ভরসা ছিল না, কিন্তু আজ তোমাকে দেখার পর, তোমার সাথে কথাবার্তা বলার পর সে আস্থা আমার হয়েছে। চালিয়ে যাও তুমি তোমার কাজ, আশা করছি তুমি সফল হবে। আর হ্যাঁ, আজ কিন্তু ভরা অমাবস্যা, সাবধানে থাকবে কিন্তু আজকের রাতটা। শত হোক। এরপর ভদ্রলোকও উঠে পড়েছিলেন, আর আমিও। মাথাটা আমার কেমন যেন বুলিয়ে গিয়েছিল। কি হচ্ছে এসব? বৃদ্ধার আমার গ্রামে ফিরে যাবার পরামর্শ, তার উপর যিনি আমাদের উপর কিছুমাত্র ভরসা করতে পারছিলেন না, তার এরকম মন বদল। হঠাৎ করেই আমাকে দেখে ওনার আস্থা ফিরে পাওয়া। ওদের এরকম অদ্ভুত ব্যবহারের কারণ কি? ওই বৃদ্ধা কি আমাকে গ্রামে ফিরে যাওয়ার কথাটা হুমকি হিসাবেই বললেন, না উনি কিছু জানতে পেরেছেন? ওনার ছেলে জ্যোতির্মোহন কিংবা আর কারোর হাতে আমার অনিষ্ট সাধনের আশঙ্কা করে কি উনি এই পরামর্শ দিলেন? আর এই গ্রামে তো শুনেছি বেছে বেছে যুবতী মেয়েরাই গায়েব হয়ে চলেছে। তো আজ অমাবস্যা হোক কিংবা পূর্ণিমা, আমাকে এভাবে সাবধান করে দেওয়ার কারণ কি? যাই হোক,
এখন গেস্ট হাউসে বসেই ডায়েরি লিখছি। এখানে আশেপাশের পরিবেশের কিছুটা বর্ণনা করে দেওয়া ভালো। না, প্রাকৃতিক পরিবেশের কথা আমি বলছি না। এমনটা নয় যে আমি এই পাহাড়ি গ্রামের সৌন্দর্যে বিভোর হয়ে আমি কবি কিংবা সাহিত্যিক হয়ে উঠেছি মনে মনে। হ্যাঁ, গ্রামের সৌন্দর্যে বিভোর অবশ্যই হয়েছি আমি, কিন্তু তার চেয়েও বেশি হয়েছি অবাক ও সন্ত্রস্ত। এই গ্রামে এসে আমার বেশ কয়েকটা রাত কাটানো সম্পূর্ণ হয়েছে, কিন্তু ওই গত রাত্রিগুলোর সাথে আজকের রাত্রে কিছুমাত্র মিল খুঁজে পাওয়া দায় হয়ে উঠেছে। গ্রামের অবশিষ্ট প্রাণবন্ততা যেন এক ধাক্কায় গায়েব হয়েছে হঠাৎই। এখন গ্রামের প্রতিটা ঘরে ঘরের সামনে বেজে চলেছে শঙ্খ। রাস্তা দিয়েও কারা যেন ঢাক ঢোল বাজিয়ে যায় বেশ কয়েকবার। আর পরিবেশটাও এখন কেমন যেন থমথমে হয়ে উঠেছে। এখান থেকে মূল পাড়া অর্থাৎ বসতি বেশ কিছুটা অন্তরে, কিন্তু তা সত্ত্বেও লোকেদের কোলাহল ও শঙ্খধ্বনি এত অবধি এসে পৌঁছাচ্ছে। আচ্ছা, লেখা কিছুক্ষণ থামাচ্ছি। সতীশবাবু ফোন করছেন। ফোনটা সামনেই বেজে চলেছে। উনি কি বলছেন তা দেখা দরকার। এরপর কেটে গেছে বেশ কিছুক্ষণ। ফোনটা রাখার পর থেকে বেশ উদ্বিগ্নই বোধ করছি। ব্যাপার বেশ হাস্যকরে, কিন্তু তাও যে কেন, সতীশবাবুর মুখে সে এক নতুন কথা শুনলাম। মানে শুনেছো কথাটা? কি কথা বলুন তো? ও আচ্ছা, শোনোনি তাহলে? সে এক রকমের গুজব, গাল গল্পই বলতে পারো, একেবারে অবান্তর কথাবার্তা। তাও ভাবলাম তোমাকে শুনিয়ে রাখা ভালো। কি কথাবার্তা? কোনো কারণে গ্রামবাসীদের ধারণা হয়েছে যে তুমি নাকি ওই ওই সুজাতা নন্দীর স্বামী, মানে তোমার পুনর্জন্ম হয়েছে আর কি। কি যাতা শুরু হলো বলুন তো? এ তো মহাজালা। তা আমার এখন কি করণীয় শুনি? বলছি, গ্রামবাসীরা ওই বিপদ থেকে উদ্ধার পেতে শেষে কি জোর করে ওই ভূতের সাথে গাঁটছড়া বেঁধে বসলো নাকি আবার? এসো না জয়ন্ত, আমরা যতই বলি গ্রামের লোকেরা অশিক্ষিত, এক নিমেষে উড়িয়ে দিতে চেষ্টা করি ওদের ধারণাগুলোকে। আর গত মাস কয়েক ধরে এরকমটাই তো করে আসছি আমরা, তাই নয় কি? আমরা রহস্য করি বটে ওদের কথাবার্তা শুনে, কিন্তু কিন্তু এই কাল তুমি তো খোদ ওই কেস ফাইলটা খুঁজে বার করলে। শেষে ওই অশিক্ষিত গ্রামবাসীদের কথাই সত্যি প্রমাণিত হলো তো। তাই কিছু না জেনে বুঝে ওই সবকিছুকে হেসে উড়িয়ে দিও না। ওদের কথার 1% যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু জয়ন্ত তুমি এখন ভয়ানক বিপদগ্রস্ত। এরপর আমি আর কিছু বলার আগেই একটা শব্দ করে কেটে গেল ফোনটা। কি ভদ্রলোক রেগে গেলেন নাকি হঠাৎ? কিছু না শুনেই ফোনটা কেটে দিলেন কেন ভাবে? এখন নিজেকে প্রবোধ মানায় কিভাবে? এরকম অদ্ভুত পরিস্থিতিতে আমার কিরূপ আচরণ করা উচিত হবে তা ঠিক করতে পারলাম না। আমি শতভাগ নিশ্চিত গ্রামবাসীদের এ কল্পনা ভিত্তিহীন ও সাথে সাথে বেশ হাস্যকর। হ্যাঁ, মানছি গ্রামবাসীদের গাল গল্প কিছুটা মিলে গেছে। সুজাতার গল্পটাও মানলাম সত্যই বাস্তব, কিন্তু এতে কিছুই প্রমাণিত হয় না। বরঞ্চ এটা আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে একটা বাস্তবে ঘটে যাওয়া অতীতের এক মর্মান্তিক ঘটনা, যার সাথে নতুন করে ঘটতে থাকা ঘটনার সাদৃশ্য দেখানো প্রয়াস। হয়তো খুনি সত্যি মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি, কিংবা মহা ধূর্ত কোনো ব্যক্তি যে কিনা নিজ ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্যই এই গল্পের ভাঁজে খুনগুলো করে চলেছে। ভুল আমাদেরই। এবার তদন্তের ধারায় একটু পরিবর্তন আনা দরকার। কোনো দুজনকে আসামি কল্পনা করে ওদের দোষ খুঁজতে যাওয়ার থেকে ঘটনার অনুসরণে খুনির কাছে পৌঁছানোর চেষ্টা করা দরকার। আর এইটা তো পরিষ্কারই, এই আমার পুনর্জন্ম বিষয়টা হয়তো খুনির নতুন কোনো চাল। খুনি হয়তো এভাবেই চালাকির সাথে আমাকে ওর রাস্তা থেকে হাঁটাবার পরিকল্পনা করছে। যাই হোক, শেষমেশ এইটা তো অন্তত পরিষ্কার হলো, অপরাধীর সজাগ দৃষ্টি আমাদের উপর, অন্তত আমার উপর তো বর্তমানে। এই কয়েকদিনেই নতুন অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। আমার জানা নেই এরকম ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা অন্য কারো জীবনে আদৌ ঘটেছে কিনা। 5ই নভেম্বরের ঘটনা, রাত 10টা। এখনো ক্রমাগত কোলাহল ভেসে আসছে দূরের পাড়া থেকে। ওদের কি মনে হয় এই আওয়াজের মধ্যে নিশি ডাকলেও তা শোনা যাবে না? আজব ওদের লজিক। এদিকে সকলে বলছে নিশি একটা অলৌকিক শক্তি,
ও শুধুমাত্র যাকে ডাকে, যার উদ্দেশ্যে ডাক দেয়, সে কেবলমাত্র সেই শুনতে পায়। আর এদিকে কেমন পাগলের মতো পালা করে ওরা শাঁখ, ঢোল, ঢাল যত সব বাড়িয়ে যাচ্ছে। সময় যেন কাটতেই চাইছে না। ঘুমের চেষ্টা করা বৃথা। এরকম অস্বস্তির মাঝে ঘুমানোটা একেবারেই অসম্ভবই। বিছানায় চোখ বুজেই পড়ে আছি কেবলমাত্র। এটা সেটা চিন্তার মধ্য দিয়েই কাটছে সময়টা। জয়ন্ত, জয়ন্ত, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না আমার কথা? জয়ন্ত। কেমন একটা অস্বস্তি হচ্ছে যেন। মনে হচ্ছে সুরেলা এক কণ্ঠস্বর আমার নাম ধরে ডেকে চলেছে। জয়ন্ত, জয়ন্ত। কেমন এক নেশা ধরানো সে কণ্ঠস্বর। কেমন যেন আলাদা ওই কণ্ঠস্বরের ধরন। ও কণ্ঠ ঠিক কান দিয়ে যেন শোনা যায় না। কান চেপে ধরলেও সমান গতিতেই সমান জোরে স্পষ্ট শোনা যেতে থাকে ওই কথা। মাথার মধ্য থেকেই কেউ যেন কথা বলছে বলে মনে হয়। বিছানায় উঠে বসে পড়ি। না, মনের ভুল হবে হয়তো। ঘরে আমাকে ছাড়া আর কারোর লেশমাত্র উপস্থিত নেই। আর আমি বা কি সব বকে চলেছি? মাথার মধ্য থেকে কেউ কথা বলছে। সত্যি, আমি পারিও বটে। টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিই। গলাটাও কেমন যেন শুকিয়ে উঠেছে। জয়ন্ত, তাকাও আমার দিকে। আজও কি রেগে আছো আমার উপর? জয়ন্ত, আজ এতদিনের অপেক্ষার অবসান হলো। আজও কি থাকবে অভিমান করে? জয়ন্ত। আমার গা হাত পা যেন কেমন অবশ হয়ে আসছে এই জ্বালাময়ী নারী কণ্ঠের ডাক শুনে। আমি চাইছি না ওর ডাকে সাড়া দিতে, কিন্তু কিন্তু তাও কেমন যেন আকর্ষিত হয়ে চলেছি। কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়ছি আমি। নিজের অজান্তেই কখন যে আমি বিছানা ছেড়ে নেমে পড়েছি খেয়াল করতে পারলাম না। এখন এক পা করে এগিয়ে চলেছি আমি জানলার দিকে। জানলার উপরান্তে এখন আবির্ভাব হয়েছে এক নারী মূর্তি। ওর এলোমেলো চুল উড়ছে বাতাসে, কিছু এসে পড়েছে ওর মুখে। আর ওই চুলের আড়াল থেকে সাদা ধপধপে চাঁদের ন্যায় মুখখানা দেখা যাচ্ছে। কেন জানি খুব চেনা লাগছে ওই মুখমণ্ডল। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি এই মুখ আমি আগে কখনো দেখিনি। তাও তাও কেমন যেন মনে হচ্ছে ও মুখের ধরন আমার খুব চেনা। সে এক অদ্ভুত পরিস্থিতি। এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম আমি ওই মুখে যে খেয়াল হয়নি ব্যাপারটা। কি করে সম্ভব এরকমটা? আমি তো আছি দোতলায়। এ ঘরের জানলার সামনে কেউ কি করে দাঁড়িয়ে থাকতে পারে? ওকে নিতান্তই কোনো মানুষ তো? তবে কি ওই ডোবাদেহীন নিশি? কিন্তু কিন্তু আমি যেন ভয় পাচ্ছি না। কেন আমি এভাবে আকর্ষিত হচ্ছি ওর দিকে? সময়ের ব্যবধান, সম্ভব অসম্ভব, বাস্তব কাল্পনিক সব যেন কেমন যেন ভুলে বসেছি আমি। এখন ওই নারী মূর্তি শূন্যে ভেসে থাকাও যেন সেরকমই ভাবাতে পারছে না আমাকে। কোনো কথাবার্তা হচ্ছে না আমাদের মধ্যে। একে অপরের দিকে চেয়ে আছি আমরা। ইচ্ছে হচ্ছে এই সময় যেন এখানেই থেমে যায়। কি লাভ, কি যুক্তি, কি তর্ক, কি সম্ভব, কি অসম্ভব, কোনো কিছুই যেন আমরা জানতে ইচ্ছা করছে না। এর থেকে এই সময়টাকে উপভোগ করাই শ্রেষ্ঠ মনে হচ্ছে। দাদাবাবু, ও দাদাবাবু, কার সামনে দাঁড়িয়ে আছো? বাবা গো, কি সর্বনাশ কাণ্ড! দাদাবাবু, দাদাবাবু! আমার ঘোরটা ভেঙে গেল মোহরের চেঁচামেচিতে। বেশ বিরক্ত বোধ হচ্ছে। মনে হচ্ছে টুটি টিপে মেরে ফেলি ওটাকে। আর করতামও হয়তো তাই। বারান্দার ঘরের জানলার কারণ ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মোহর। ও নিচ থেকে কিছু কারণে হয়তো উপরে উঠে এসেছিল দোতলায়। আমাকে কিছুই করতে হলো না। তার আগেই মোহরের নজর পড়ল জানলার বাইরে নারী মূর্তির দিকে। ওরা এতক্ষণে লালসা জাগানো মুখের ভাব কেমন যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে। চোখ দুটো কেমন যেন আগুনের ভাঁটার মতো জ্বলে উঠেছে ওর। সুন্দর সাদা ধপধপে মুখ এখন কেমন যেন চুপসে আসছে। তবে হ্যাঁ, আমার এখনো বেশ ভালোই লাগছে ওকে। ওই যে আমার সব। ওকে ছাড়া যে আমার জীবনে কোনো অর্থই হয় না।
আগেরবার মিথ্যে অপবাদ দিয়ে আমাদের দুই স্বামী স্ত্রীকে আলাদা করেছিল ওই গ্রামের লোকেরাই। আজ বহু বছর পর আমার সেই ওই পাপী মানুষগুলো পুনরায় জন্মালেও ওই সুজাতা যে জন্মাতে পারেনি। ওকে যে বন্দি করে রাখা হয়েছিল সদরতলার ওই বট গাছটাতে, ওর বিদেহী আত্মা যে একটা একটা করে কত কত দিন ধরে, কত কত বছর ধরে কাটিয়ে গেছে একা অপেক্ষায়, আমার অপেক্ষায়, ওর উদ্ধারের অপেক্ষায়, আমাদের প্রতিশোধের অপেক্ষায়। না, মোহরকে প্রাণে মারেনি সুজাতা। সুজাতাকে রক্তবর্ণ চোখে দেখেই যে ওর হয়ে গেছে, ওই চাহনিকে আর যে সে সহ্য করতে পারে। মোহর এখন অজ্ঞান হয়ে পড়ে আছে বাইরের বারান্দায়। সুজাতার কাজ আজ প্রায় সমাপ্ত। গত 2 মাস ধরে এক এক করে ও প্রতিশোধ নিয়েছে ওর মৃত্যুর, আমার মৃত্যুর। এক এক করে আমার মতোই পুনর্জন্ম নেওয়া অতীতের পাপী আত্মাদেরও উপযুক্ত শাস্তি দিয়েছে। আজ মুছে গেছে আমার উপর লাগানো, আমাদের উপর লাগানো সমস্ত মিথ্যে অপবাদ। কিংবা বলা ভালো, আমাদের আজ আর কোনো যাই আসে না ওই সব অপবাদে। আর যাই হয়ে যাক না কেন, আমার আর সুজাতার মাঝে কেউ আসতে পারবে না, কেউ না। এ পৃথিবীর কোনো শক্তি আজ আমাদের আলাদা করতে পারবে না। পরদিন সকালে বাবার ফোনে ট্রাই করে না পেয়ে শেষে গেস্ট হাউসেই দেখা করতে এসেছিল সতীশবাবু। উনি এসে পেয়েছিলেন আমার এই ডায়েরিটা, যেটা থেকে এতক্ষণ তোমরা গল্প শুনছিলে। আর বাকি রইল জয়ন্ত, অর্থাৎ আমার কথা। আমার কিছুমাত্র নিদর্শন পাওয়া যায়নি ওই ডোবাদিঘিতে। রাতারাতি যেন একেবারে জাদুকরের মতো জাদুর প্রভাবে গায়েব হয়ে পড়েছিলাম আমি। পরে কাজের মেয়ে মোহরের সাথে এই নিয়ে কথাও হয়েছিল সতীশবাবুর। আমি তো দেখে একেবারে থ হয়ে গেছিলাম। রাম রাম, সে কথা মুখে আনতেও। আহা, তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তা বলো তো। আমি নিচে রান্নাঘরেই শুয়েছিলাম অন্য দিনগুলোর মতো। মাঝরাতে হঠাৎ উপরের ঘরে জানালা খোলার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। তারপর? দাদাবাবু সন্ধ্যার পর জানালা খুলে রাখাটা পছন্দ করতেন না। আর তাছাড়া এত জোরেই বা কে জানলা খোলে, তাই কৌতূহল হয়ে উপরে গিয়েছিলাম দেখতে। তা দেখতে গেছো, বেশ করেছো, কিন্তু দেখেছিলে কি আমার মা? বারান্দায় ওইরকম অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? ওরকম জোরে আওয়াজ করে জানলা খোলার শব্দ শুনে কি হয়েছে তা দেখবার জন্য জানলার পর্দা সরিয়ে দেখি দাদাবাবু দাঁড়িয়ে আছে বাইরের দিকে জানলার সামনে। তারপর একটু ভালো করে খেয়াল করে দেখি, ও বাবা, সামনে জানলার উপরে এলো খেলো চুলের লাল টকটকে চোখ বার করে দাঁড়িয়ে আছে একটা পেতনি। কি পেতনি? এই এই কিসব কিসব যা কথা বলে চলেছো? তখন যদি সতীশবাবু পড়ে দেখতেন একবার আমার ডায়েরিটা, তাহলে বোধহয় উনি এতটা অবাক হতেন না। তবে যাই হোক, আমাকে পেতনি বলাটা কিন্তু ওর উচিত হলো না। এই এখন ওকেও মার্ডার করার প্ল্যান নেই তো তোমার? কি গো? না, ওকে মারার পরিকল্পনা তো নেই। তবে হ্যাঁ, এখনো একজন ওর পাপের শাস্তি কিন্তু পেল না জয়ন্ত। ও, ননিবালা বসাকের কথা বলছো কি? হ্যাঁ, ওটাও হবে। এবার তো তোমার সঙ্গে আমিও থাকছি। তাহলে পরের পূর্ণিমায় করা যাক নাকি কাজটা? হ্যাঁ, সেই ভালো। প্রতিশোধের শেষে এসে নিয়মকানুন না বদলানোই ভালো। আরও একটা পক্ষকাল ভয়ে ভয়ে থাকুকই না গ্রামবাসীরা। হ্যাঁ, ওই ননিবালা দেবী ছিল না আমাদের পেছনে করা সমস্ত ষড়যন্ত্রের জন্য দায়ী। বলা যায় এসবের পিছনের প্রথম ভূমিকা ছিল ওরই। কি, ননিবালা কি ঠিক চিনলেন না? আরে, জ্যোতির্মোহন বসাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মাই হলেন ননিবালা। আগে তোমাদের সাথে পরিচয় হয়েছে তো ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিষ্কার করে বলা যাক বিষয়টা। এই জন্মে তোমরা আমাকে জয়ন্ত নামে চিনে থাকলেও পূর্বজন্মে আমি ছিলাম শম্ভুচরণ নন্দী, এবং বর্তমানে নিশি নামে পরিচিত সুজাতা নন্দীর স্বামী ছিলাম স্বয়ং আমি, অর্থাৎ শম্ভুচরণ নন্দী ওরফে জয়ন্ত। ননিবালা অর্থাৎ জ্যোতির্মোহনের মার যখন ভরা যৌবন, সেই সময় সাময়িক কালেই এই গ্রামে বাস করত শম্ভুচরণ ও সুজাতা।
সুজাতা ও শম্ভু ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসত এবং পরে বিয়েও হয়েছিল ওদের। এবার এইখানেই আমাদের গল্পে যোগ হয়ে গিয়েছিল ননিবালা। ডোবাডিহি জমিদার কর্তার একমাত্র মেয়ে ছিল এই ননিবালা। ননিবালার ইচ্ছে ছিল শম্ভুচরণের সাথে বিবাহের, কিন্তু শম্ভুচরণ ননিবালার পরিবর্তে নিজের ভালোবাসা সুজাতাকে বিবাহ করে নেওয়াতেই শুরু হয় সমস্ত সমস্যা। জমিদার কন্যার দৌলতে শম্ভুচরণের বিবাহের কিছুদিনের মধ্যেই শম্ভু ও ননিবালার মিথ্যে পরকীয়ার কথা চাউর হয়ে যায় গোটা গ্রাম জুড়ে। আর সেসবে বিশ্বাস করে শম্ভুচরণের মিথ্যে পরকীয়ার অভিমানে সুজাতা করে বসে আত্মহত্যা। এদিকে ননিবালা অভিজাত পরিবার, বাড়ির একমাত্র মেয়ের নামে এই সব পরকীয়ার খবরে বিচলিত হয়ে পড়ে বাড়ির মাথারা। শম্ভুচরণের সাথে ননিবালার মিথ্যে সম্পর্কের কথা শোনা মাত্রই মেয়ের ও জমিদার বাড়ির সম্মান রক্ষার্থে যুদ্ধকালীন তৎপরতায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় শম্ভুকে। একটা সাধারণ নিম্নবিত্ত ঘরের ছেলের সাথে এক অভিজাত বংশের মেয়ের সম্পর্ক মেনে নিয়ে তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না। তার উপর ছেলে একবার বিবাহ হওয়া, বলতে গেলে অজান্তেই ননিবালার করার দোষের শাস্তি পেয়েছিল এই সাধারণ স্বামী স্ত্রী। এরপর সম্পূর্ণ ঘটনা বলতে গেলে সে অনেক কথা, এখনো বলে শেষ করা যাবে না। সুজাতার আত্মহত্যা, শম্ভুচরণের খুন হওয়া, বিদেহী সুজাতার আত্মার শম্ভুর খুনের প্রতিশোধ নিতে ননিবালার বাবাকে হত্যা, বসাকবাড়ির দৌলতে তান্ত্রিক ডেকে সদরতলার বট গাছে সুজাতার বিদেহী আত্মাকে চিরকালের জন্য বেঁধে রাখা, সেকালের পুলিশদের হাত করে সুজাতা নামে ভুল কেস ফাইল করা, নানা রকম ভ্রান্ত রটনা তৈরি করা শম্ভুচরণ ও সুজাতাকে ঘিরে। তারপর শম্ভুচরণের জয়ন্ত রূপে পুনর্জন্ম, শম্ভুচরণের খুনে সাহায্যকারী পাপীদের পুনর্জন্ম, রাস্তার কাজের ওই সদরতলার বট গাছটা কাটায় সুজাতার মুক্তি। সুজাতা নামের রটনা, ভ্রান্ত রটনা অনুযায়ী একান্ত পন্থা অনুসরণে সুজাতার বিদেহী আত্মার নিজের হাতে পুনর্জন্মকৃত পাপীদের শাস্তি দেওয়া। আর সব শেষে গল্প যেরকম ভাবে শুরু হয়েছিল, অর্থাৎ ডোবাডিহিতে পরপর ঘটে চলা খুনগুলো সম্পর্কে ছানবিন করতে পুনর্জন্মকারী শম্ভুচরণ অর্থাৎ গোয়েন্দা জয়ন্তর এই ডোবাডিহিতে আসা। এরপর তো সমস্তটাই তোমাদের জানা, সে সমস্ত আর বলতে হবে না নিশ্চয়। জয়ন্ত নিরুদ্দেশ হবার ঠিক 15 দিন পর ডোবাডিহিতে শেষ অলৌকিক খুনটা সংঘটিত হয়েছিল। ননিবালা বসা কাজ মৃত, ঠিক জয়ন্ত ও সুজাতার মতোই। নিরুদ্দেশ হবার ঠিক 1 সপ্তাহ পর বসাক বাড়ির ছাদ থেকে ওর খণ্ড খণ্ড মৃতদেহ উদ্ধার করেছিল সতীশবাবু। সতীশবাবু ওই বসাক বাড়ি থেকে আরো উদ্ধার করেছিল একটা ফটোগ্রাফ। ননিবালা দেবীর কাছে থাকা জয়ন্তর শম্ভুচরণ নন্দীর ছবি দেখে সতীশবাবু মুখের যেন কেমন একটা অবস্থা দেখা গিয়েছিল। আর হবে নাই বা কেন, শম্ভুচরণ ও জয়ন্ত শুধু এক আত্মাই ছিল না, ওদের দুজনের মুখের গঠনও যে হুবহু একই রকমের ছিল। শুনছিলেন মানস কুমার কর্মকারের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, ডোবাডিহির নিশি। গল্প পাঠিয়ে ছিলাম আমি দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে তৃষা, পার্থসারথী, সৌরভ এবং সৃষ্টি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি পুরনো হয়ে থাকেন, মানে আমাদের গল্প আপনি আগেও শুনে থাকেন, তাহলে এই গল্পটা যতটা পারুন শেয়ার করুন। আপনাদের শেয়ারের মাধ্যমেই গল্পটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে গল্পের আবহেতে ছিল ফিনিক্স, সংলাপে ছিল প্রতীক, পোস্টারে সৌম্যদীপ গুই। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন বঙ্গকথা।